আসসালামু আলাইকুম। আহ, আজকে অ্যালুমিনিয়ামের ধাতু নিষ্কাশন করব। আমরা অ্যালুমিনিয়াম ধাতুকে কিভাবে নিষ্কাশন করা হয়, এটা এসএসসি রসায়ন বইয়ের দশম অধ্যায় খনিজ সম্পদ ধাতু অধ্যায়তে আলোচনা করা হয়েছে। তো এই অ্যালুমিনিয়াম ধাতুকেই আমরা আজকে নিষ্কাশন করা শিখব বিভিন্ন ধাপে বা কয়েকটা পর্যায়ে। এটা কিভাবে কোন স্টেপ ফলো করে কিভাবে এটা নিষ্কাশন করা হয়, কতগুলা স্টেপ ফলো করে সেটা আমরা দেখব। তো শুধুমাত্র অ্যালুমিনিয়ামের অ্যালুমিনিয়াম ধাতুকে নিষ্কাশন করব আমরা আকরিক থেকে। এসএসসি রসায়নের দশম অধ্যায়ে অনেক কথাই বলা হয়েছে, খনিজ সম্পদ, খনিজ মল, এগুলা বলা হয়েছে। তো আমরা এত কিছু করব না, শুধুমাত্র আকরিক থেকে ধাতু নিষ্কাশন করব। তাহলে আকরিক থেকে ধাতু নিষ্কাশন করার জন্য অ্যালুমিনিয়ামের একটা আকরিক লাগবে। আর আমরা জানি যে অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে বক্সাইট। অ্যালুমিনিয়ামের আকরিকের নাম হলো বক্সাইট, Al2O3.2H2O। এটা হলো অ্যালুমিনিয়ামের একটা আকরিক, যার নাম বক্সাইট। তো এই বক্সাইট থেকে কিভাবে আমরা অ্যালুমিনিয়ামকে আলাদা করব, সেটাই মূলত আজকের পড়াশোনা। তো অ্যালুমিনিয়ামকে আলাদা করার জন্য কয়েকটা ধাপ ফলো করতে হবে আমাদের। প্রথম ধাপটা যদি বলি, তাহলে বক্সাইডের মধ্যে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইডকে যোগ করি, তাহলে সোডিয়াম অ্যালুমিনেট এবং পানি উৎপন্ন হয়। এটা প্রথম ধাপ। তাহলে আমরা দেখি বিষয়টা, যে এখানে আরো অনেক কথাবার্তা আছে, যে হচ্ছে আহ, যখন আকরিককে আমরা তুলি, এই আকরিকের মধ্যে অনেক ধরনের ভেজাল থাকে, যেরকম টাইটানিয়াম অক্সাইড, আয়রন অক্সাইড, বালি বা সিলিকন ডাই অক্সাইড, এগুলা থাকে। তো এগুলা থেকে একদম পরিষ্কার করার পরে আমরা শুধুমাত্র বক্সাইড থেকে অ্যালুমিনিয়ামে কিভাবে আসা যায় সেটা দেখব। তো প্রথম কথা, যে বক্সাইডের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে সোডিয়াম অ্যালুমিনেট এবং পানি উৎপন্ন হয়। তাহলে এর মধ্যে আমরা যথানিয়মে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করে দেই। এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি যোগ করা হয়, তাহলে নিয়ম অনুযায়ী উৎপন্ন হবে সোডিয়াম অ্যালুমিনেট। তাহলে সোডিয়াম অ্যালুমিনেট NaO2 প্লাস আরেকটা উৎপন্ন হবে পানি। আরেকটা উৎপন্ন হইলো পানি। আমাদের এগুলা আলাদা বিষয়, এগুলা পরে আমাদের ব্যাখ্যা করা হবে। তো আপাতত দেখা যায় যে এটা বিক্রিয়াটা এখনো সমতাকরণ করা নাই। বিক্রিয়াটা যদি আমরা সমতা করে নিই, তাহলে দেখতে পাবো যে হচ্ছে আহ হাইড্রোজেনের সংখ্যা, সমতাকরণ মানে তো আমরা বুঝি, যারা এর আগে রসায়ন বইটা একটু হলে পড়াশোনা করছি। সমতাকরণ হলে যে বিক্রিয়ক এবং উৎপাদে পরমাণু সংখ্যাগুলো সমান থাকবে। তো এখানে দেখা যায় যে অ্যালুমিনিয়াম দুইটা আছে, অ্যালুমিনিয়াম এখানে একটা আছে। তাহলে অ্যালুমিনিয়াম এখানে অবশ্যই দুইটা করার জন্য এখানে 2 দিতে হবে। তাহলে অ্যালুমিনিয়াম দুইটা হয়ে গেছে। এখন কথা হলো যে অ্যালুমিনিয়াম আমাদের উভয় পক্ষে ঠিক আছে। এখন অক্সিজেনের ক্ষেত্রে O3, তাহলে এখানে 3 2, তাহলে 5, এখানে একটা 6। এখন এই পাশে দেখা যায় এখানে 2 2 4, এখানে কয়টা আছে? একটা, 5টা আছে। তো এটা মিলা সম্ভব নয়। তাহলে এখন হচ্ছে এখানে যদি আমি 2 দেই, তাহলে এখানে 4, এখানে 4, 8 হয়ে যাবে। আপাতত এটা দিচ্ছি না। এরপর একটা দেখি যে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন আছে 4টা, এখানে একটা আছে 5টা। তাহলে আহ হাইড্রোজেন এখানে আমার মোট হইলো 5টা, আর এই পাশে আছে কয়টা? 2টা মিলে। এবার আমরা সোডিয়ামের কাছে যাই। সোডিয়ামের এই পাশে আমি 2 দিছি, তাহলে সোডিয়ামকে এই পাশে 2 করার জন্য এখানে অবশ্যই 2 দিতে হবে। এইবারে আমাদের একটু বিষয়টা পরিষ্কার হবে যে সোডিয়ামের এখানে 2 দেওয়ার ফলে বিক্রিয়কে অক্সিজেনের সংখ্যা কতগুলো হইলো, যে 3, 5 আর 2 7। এই পাশে 7টা অক্সিজেন হয়ে গেছে। এই পাশে দেখি যে 2 4, 4টা অক্সিজেন হয়ে গেছে। তাহলে এই 4টা অক্সিজেন, এবং এখানে তাহলে কয়টা অক্সিজেন প্রয়োজন? আর 3টা প্রয়োজন। তাহলে আমি এখানে নিঃসন্দেহ 3 দিব। তাহলে 3 দেওয়ার ফলে এখানে 3, এখানে 4, 7। এই পাশে দেখো 2, 2টা অক্সিজেন, এই পাশে 5টা অক্সিজেন, 7টা অক্সিজেন শেষ। এবারে হাইড্রোজেনের সংখ্যাটা হিসাব করি। 2 2 4, 2 6, হাইড্রোজেন 6টা। তাহলে এই পাশে হাইড্রোজেন 3 2 6, এটা মিলে গেছে। তাহলে প্রথম ধাপে আমাদের বিক্রিয়াটা এরকম দেখাবে। তাহলে প্রথম স্টেপ এটা শেষ। এইবারে কথা কি ছিল? অ্যালুমিনিয়াম নিষ্কাশন। তাহলে এখন অ্যালুমিনিয়াম ওয়ালা অংশ, এই যে সোডিয়াম অ্যালুমিনেট, এইটা নিয়ে আমাদের এখন পরবর্তী কাজ। তাহলে আবার দ্বিতীয় স্টেপে আমরা সোডিয়াম অ্যালুমিনেট এর সঙ্গে পানি যুক্ত করব। কথা অনুযায়ী বা শর্ত অনুযায়ী সোডিয়াম অ্যালুমিনেট
এর সঙ্গে পানি যুক্ত করব। সোডিয়াম অ্যালুমিনেটের সঙ্গে পানি যুক্ত করলে কি হয়? সোডিয়াম অ্যালুমিনেটের সঙ্গে যদি পানি যুক্ত করি তাহলে এখানে উৎপন্ন হবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখানে আমাদের উৎপন্ন হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড। এখানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হইলেও আমরা হচ্ছে এল OH থ্রি কেন হইলো, এগুলা একদম বেসিক লেভেলের কথাবার্তা। যে অ্যালুমিনিয়াম যদি আমরা এভাবে দেখি যে অ্যালুমিনিয়াম সচরাচর 3টা ইলেকট্রন ছেড়ে দেয়, অ্যালুমিনিয়াম 3+ আয়নে পরিণত হয়। তো এটা কেন হয়? আমরা যদি অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখি তাহলে প্রথম শক্তি স্তরে 2টা, পরে 8টা, তারপরে 3টা পাই। তো শেষ শক্তি স্তরের ইলেকট্রন গুলাই তো ছেড়ে দেয়, এই জন্য অ্যালুমিনিয়াম 3+ হয়। আর হাইড্রোক্সিল আয়নের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে ইলেকট্রন একটা গ্রহণ করে, তাহলে একটা হাইড্রোক্সিল আয়ন একটা ইলেকট্রন গ্রহণ করলে অ্যালুমিনিয়ামের দেওয়া 3টা ইলেকট্রন গ্রহণ করার জন্য কয়টা হাইড্রোক্সিল আয়ন লাগবে? অবশ্যই 3টা লাগবে। এই জন্য এখানে AlOH3। ঠিক আছে, এটা এটা আমাদের আলোচনার বিষয় নয়, আমি শুধু দেখালাম যে কিভাবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা হয়। এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি আমরা ওইভাবে চিন্তা করি তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়ামের যোজনী 1 আর হাইড্রোক্সিলের 1, এই জন্য এগুলা ফাঁকা থাকে, কোনো সংখ্যা বসে না। এখন আমরা সমতা যে বিষয়টা যদি দেখি তাহলে সোডিয়াম এখানে 1, এখানে 1, ঠিক আছে, অ্যালুমিনিয়াম 1, অ্যালুমিনিয়াম 1, এটাও ঠিক আছে। অক্সিজেন 2, অক্সিজেন 1, 3 হয়েছে এখানে, এখানে 3, 4টা অক্সিজেন হয়ে গেছে। এখানে হাইড্রোজেনের ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে হাইড্রোজেন এখানে 2টা আছে, এখানে আছে 1টা, এই পাশে আছে 1টা, তাহলে হাইড্রোজেন 4টা, এই পাশে হইছে এখানে যদি আমি একটা 2 দিয়ে দেই, এইখানে যদি 2 দিয়ে দেই তাহলে হাইড্রোজেন হলো 4টা, এই পাশে 1টা আর এই পাশে 3টা হাইড্রোজেন আর এখানে একটা, 4টা হাইড্রোজেন হয়ে গেছে। অক্সিজেনের ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে অক্সিজেনের এখানে হচ্ছে 2, 2, 4, এখানে অ্যালুমিনিয়াম অক্সিজেন 3টা, একটা 4টা, তাহলে এটা মিলে গেছে, এখানে আর কোনো সমস্যা নাই। তাহলে আমাদের 2 নাম্বার ধাপেও সমতাকরণ হয়ে গেছে। তাহলে 2 নাম্বার ধাপ পাইলাম। 2 নাম্বার ধাপ পাওয়ার পরে এখন একটু কথাবার্তা আছে যে এখানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এটা একটা তুলনামূলক অনেক কঠিন পদার্থ, অনেক কঠিন পদার্থ। তো এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে নিয়েই এখন কাজ করতে হবে, কারণ কি আমরা অ্যালুমিনিয়াম নিষ্কাশন করব। তাহলে পরবর্তী 3 নাম্বার ধাপটা হলো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে, যেহেতু এটা কঠিন পদার্থ তাই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমরা উত্তপ্ত করি তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ভেঙে অ্যালুমিনা বা অ্যালুমিনিয়াম অক্সাইড আর পানি উৎপন্ন হয়। এই বিষয়টা যদি আমরা সমীকরণের মাধ্যমে দেখি তাহলে এরকম দাঁড়াবে যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে আমরা কি করব? তাপ দিব। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে আমরা তাপ দিব। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করব? কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করব? 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করব। তাহলে 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি উত্তপ্ত করা হয় তাহলে কি উৎপন্ন হবে? অ্যালুমিনিয়াম অক্সাইড বা অ্যালুমিনা, Al2O3, আরেকটা উৎপন্ন হবে পানি, উৎপন্ন হবে। এখন এখানে যদি আমরা একটু সমতাকরণ করতে চাই তাহলে বিষয়টা কি দাঁড়ায়? যে এখানে অ্যালুমিনিয়াম 2টা আছে, এখানে অবশ্যই অ্যালুমিনিয়ামকে 2টা করতে হবে। তাহলে এখানে যদি আমি 2 দিয়ে দেই তাহলে দেখা যাক সরি, এখানে যদি আমি 2 দিয়ে দেই তাহলে অ্যালুমিনিয়াম 2টা হইলো, অক্সিজেন এখানে কয়টা হয়েছে? 6টা, 3, 2, 3 গুণ 6, তাহলে এখানে 2, হাইড্রোজেনে কয়টা হয়েছে? 6টা। এই পাশে কি এগুলা সেম আছে? না। তাহলে এই পাশে যদি আমি হাইড্রোজেনকে 6 করতে চাই তাহলে এখানে 3 দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। তাহলে এখানে 3 দিলে 3 দুগুণ 6, আর অক্সিজেন হচ্ছে 3, 3, 6, এই পাশে মিলে গেছে। তাহলে এটাও মূলত মিলে গেল, আমরা এটাও পেয়ে গেলাম। এখন কথা হলো যে এবার অ্যালুমিনিয়াম কোথায় আছে? এই যে এখানে অ্যালুমিনিয়াম আছে, তাহলে এই অ্যালুমিনিয়ামটাকে আবার কি করতে হবে? সে এখান থেকে বের করে নিয়ে আসো। পরবর্তী ধাপ হলো যে অ্যালুমিনিয়াম অক্সাইড, এটা তো বাবা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের তুলনায় আরো বেশি কঠিন পদার্থ। তো এইটাকে আমরা হচ্ছে কি করব? এইখান থেকে এখন পরবর্তী কাজ করতে হবে। এখন একটু কথা বলে নেই যে আমরা সক্রিয়তার সিরিজ অনুসারে দেখেছি যে হচ্ছে ক্ষার বা তীব্র ক্ষার ধাতুগুলাকে
তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে নিষ্কাশন করা হয়। তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এগুলাকে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আলাদা করা হয়। আর তড়িৎ বিশ্লেষণ নিয়ে যদি একটু কথা বলি, তাহলে তড়িৎ বিশ্লেষণটা হইলো দ্রবীভূত বা বিগলিত অবস্থায় কোন পদার্থের মধ্যে বিদ্যুৎ চালনা করে ওই পদার্থের দুইটা অংশ, ধনাত্মক এবং ঋণাত্মক অংশে বিভক্ত করার প্রক্রিয়াকে তড়িৎ বিশ্লেষণ বলা হয়। তো এই তড়িৎ বিশ্লেষণের যে বিষয় আসছে, এখান থেকে যদি সংজ্ঞাটাই আমি বলতে চাই, তাহলে সংজ্ঞা তো বললাম, সংজ্ঞাটাই আমরা কি পাচ্ছি যে দ্রবীভূত বা গলিত অবস্থায়, অর্থাৎ এই অবস্থাটা কি থাকতে হবে? গলিত। আমরা এই যে অ্যালুমিনিয়াম অক্সাইড, এখান থেকে তড়িৎ বিশ্লেষণ করার মাধ্যমে অ্যালুমিনিয়ামকে আলাদা করব। অ্যালুমিনিয়াম অক্সাইড একটা তুলনামূলকভাবে অনেক কঠিন পদার্থ, এটাকে তো অত সহজে গলানো যাবে না। অ্যালুমিনিয়াম অক্সাইড মূলত হচ্ছে 2050 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলে যায়। অ্যালুমিনিয়াম অক্সাইড 2050 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলে যায়। এটা প্রডিউস করা বা উৎপাদন করাও একটু অনেক কস্টলি হয়ে যায়। তো কি করব? আমাদের একটা বিকল্প উপায় আছে, যে হচ্ছে এই অ্যালুমিনিয়াম অক্সাইডের মধ্যে যদি আমরা ক্রায়োলাইট যোগ করি, ক্রায়োলাইট ক্রায়োলাইট যোগ করি, যে Al2O3+। ক্রায়োলাইট হইল সোডিয়াম হেক্সাফ্লুরো অ্যালুমিনেট। সোডিয়াম হেক্সাফ্লুরো অ্যালুমিনেট। তাহলে সোডিয়াম হেক্সাফ্লুরো অ্যালুমিনেট Na3Al এটা হলো সোডিয়াম হেক্সাফ্লুরো অ্যালুমিনেট। তো এটা যোগ করার কারণ কি? কারণ শুধুমাত্র Al2O3 বা অ্যালুমিনার যে গলনাঙ্ক, এটা হলো 2050 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এটা আমরা উৎপন্ন করতে পারবো না বা প্রডিউস করতে পারবো না, বিধায় আমরা হচ্ছে এখানে ক্রায়োলাইট যোগ করে দিব। এর সঙ্গে ক্রায়োলাইট যদি যোগ করে দেই, তাহলে মূলত এই ক্রায়োলাইট সহ অ্যালুমিনিয়াম অক্সাইডের যে গলনাঙ্ক বা যত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলে, সেটা বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম দেওয়া আছে। কোথাও 900 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস, কোথাও 950 থেকে 900 ডিগ্রি সেলসিয়াস এরকম দেওয়া আছে। তো আমরা এটার তাহলে গলনাঙ্ক কত হয়ে যাবে? কত হবে? 900 ডিগ্রি সেলসিয়াস থেকে 950 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এই অ্যালুমিনিয়াম অক্সাইড এবং ক্রায়োলাইটের মিশ্রণের গলনাঙ্ক 900 ডিগ্রি থেকে 950 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখন কথা হলো যে এই দুটা মিশ্রিত করে আমরা যদি এই তাপমাত্রায় আনতে পারি, তাহলে এটা গলে যায়। তো এটাকে গলানোর পরে এটা তো গলে গেছে, তারপরে এবার আছে তড়িৎ বিশ্লেষণে। তাহলে দ্রবীভূত বা গলিত অবস্থায় কোনো দ্রবণের মধ্যে যদি আমরা বিদ্যুৎ প্রবাহিত করি, তাহলে ওই দ্রবণের দুইটা অংশে বিভক্ত হয়ে যায়, একটা ধনাত্মক একটা ঋণাত্মক। এই দুইটা অংশে বিভক্ত করার প্রক্রিয়াই হলো তড়িৎ বিশ্লেষণ। তাহলে আমরা অ্যালুমিনিয়াম অক্সাইডের গলিত বা দ্রবীভূত অবস্থা পেয়ে গেছি। এখন এটা যদি তড়িৎ বিশ্লেষণ করি, তাহলে আমরা পেয়ে যাবো। তাহলে তড়িৎ বিশ্লেষণ করার জন্য আমাদের পাশের চিত্রটা একটু বুঝতে হবে। তাহলে পাশের চিত্রে কি কি আছে? আমি মূলত হচ্ছে যদি বলি যে এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ করার একটা পদ্ধতি। এখানে যে বাহিরের অংশ যেটা দেওয়া আছে, এখানে গ্রাফাইটের আস্তরণযুক্ত স্টিলের পাত্র। এই যে এই পাত্রটা স্টিলের, এইটা এইটা হলো গ্রাফাইটের আস্তরণযুক্ত একটা স্টিলের পাত্র। এই পাত্রের সঙ্গে পাশে লেগে আছে যে কালো কালো অংশগুলা, এই কালো কালো অংশগুলা হলো কার্বনের ক্যাথোড। এটা হচ্ছে কার্বনের ক্যাথোড। আর আমার হচ্ছে এই যে ভিতরের যে জলীয় দ্রবণটা আমরা দেখতে পাচ্ছি, বা যে দ্রবণটা দেখতে পাচ্ছি, এটা হলো গলিত অ্যালুমিনিয়াম এবং ক্রায়োলাইটের মিশ্রণ, যেটা আমি এখানে লিখছি। এটা তাহলে মূলত কি হবে? যে Na Na3Al F6 plus Al2O3 এই অংশটার মিশ্রণ। এখন এইটার পরবর্তী যে কথাবার্তা, যে এইখানে আবার এই অংশটা আবার কি? এই অংশটা হলো যে অ্যালুমিনিয়াম যখন আমি হচ্ছে এখানে বিদ্যুৎ প্রবাহিত করব, বিদ্যুৎ প্রবাহিত করার পরে এই দুইটা অংশে বিভক্ত হয়ে যাবে। আমরা যদি একটু দেখি যে তড়িৎ বিশ্লেষণটা কিভাবে হয়। তড়িৎ যখন বিশ্লেষণ করব বা ওখানে যখন বিদ্যুৎ প্রডিউস করব, তখন কি কি বিষয়টা আসবে কি, যে যদি আমি এখানে তড়িৎ প্রবাহিত করে দেই, এরপরে আমাদের কাজ হলো তড়িৎ বিশ্লেষণ। তাহলে তড়িৎ বিশ্লেষণের যদি আমি করি, ওখানে যদি আমি তড়িৎটা প্রবাহিত করি, তাহলে দেখো যে অ্যালুমিনিয়াম অক্সাইডটা ভেঙে যাবে।
অ্যালুমিনিয়াম অক্সাইডটা ভেঙে যাবে। অ্যালুমিনিয়াম অক্সাইড ভেঙে কি কি উৎপন্ন হবে? এখানে উৎপন্ন হবে আমাদের 2Al3+। অ্যালুমিনিয়াম সবসময় 3টা ইলেকট্রন দেয়, এই জন্য আমি এটা লিখলাম। এরপরে এখানে অক্সিজেন আছে 3টা, তাহলে 3O2-। অক্সিজেন সবসময় 2টা ইলেকট্রন নাই, সবসময় 2টা ইলেকট্রন নাই এমনটা নয়। অক্সিজেনের 3টা অংশ আছে, একটা হলো পারঅক্সাইড, সুপার অক্সাইড আর সাধারণ অক্সাইড। তো এখানে হচ্ছে সাধারণ অক্সাইডের 2টা ইলেকট্রন সচরাচর নাই, তাহলে এটা একটা সাধারণ অক্সাইড, এই জন্য 2টা ইলেকট্রন নিচে। তো এখন যদি আমি দেখি যে এই যে এই অংশটা কোথায় ছিল, এই দ্রবণের মধ্যে ছিল, তাহলে এই দ্রবণের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত করার পরে তাহলে কি কি অংশ পাওয়া যাবে? এখন এখন এখানে মূলত আমরা পাবো অ্যালুমিনিয়াম 3+ এবং অক্সিজেন 2-। এইটা আমরা দ্রবণের মধ্যে পাবো। তাহলে এরা এখন দ্রবণের মধ্যে ঘোরাফেরা করবে। এখন কথা হলো যে এই দ্রবণের মধ্যে একটা পজিটিভ একটা নেগেটিভ অংশ ঘোরাফেরা করতেছে। তাহলে আমি যে বললাম কার্বনের ক্যাথোড, ক্যাথোড সবসময় নেগেটিভ বা ঋণাত্মক হয়। এই যে ক্যাথোড, এটা এই আস্তরণ, কালো আস্তরণটা হলো কার্বনের ক্যাথোড, যেটা ঋণাত্মক। আর এই উপরের অংশটা, ব্যাটারির সামনে যেটা উপরের অংশ দিয়ে যুক্ত করা আছে, এটা হলো কার্বনের অ্যানোড, এটা কার্বনের অ্যানোড। তাহলে কার্বনের অ্যানোড পজিটিভ, এটাও দ্রবণের মধ্যে আছে, কার্বনের ক্যাথোড নেগেটিভ, এটাও দ্রবণের মধ্যে আছে। আবার ওই দ্রবণে অ্যালুমিনিয়াম 3+ এবং অক্সিজেন 2- ঘোরাফেরা করতেছে। যেহেতু অ্যালুমিনিয়াম একটু ভারী পদার্থ, এই জন্য সেটা নিচের দিকে এরকম অনেকগুলা নিচে আসে পড়ে যাবে এবং এরকম একটা আস্তরণ থাকবে। আর এই অংশ হলো এই একটা প্লাগ, এই বলতে পারবো যে হচ্ছে এটা একটা প্লাগ ব্যবহার করা আছে, এখান থেকে যে গলিত অ্যালুমিনিয়ামটা বের হয়ে আসছে, এরকম একটা কিছু বোঝানো হচ্ছে। তাহলে এখন দেখো যে অ্যালুমিনিয়াম ভারী হওয়ার জন্য নিচের দিকে আসে, এভাবে এখানে জমা হয়েছে। এখন যে পরবর্তী কথা, যে অ্যালুমিনিয়াম ধনাত্মক অংশ এবং অক্সিজেনের ঋণাত্মক অংশ যখন এটার মধ্যে ঘোরাফেরা করবে, তখন বিষয়টা কি হবে? যেহেতু ওখানে অ্যানোড এবং ক্যাথোড আছে, আমরা যদি রাসায়নিক বিক্রিয়াটা কেউ পড়াশোনা করে থাকি, তাহলে সেখানে জারণ বিজারণের যে অংশটা আছে বা তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে আমরা যে পড়াশোনাটা করছি, সেটা যদি একটু মনে করার চেষ্টা করো, তাহলে কি দেখবা যে এখানে 2টা বিক্রিয়া সংঘটিত হবে, একটা ক্যাথোডের বিক্রিয়া, একটা অ্যানোডের বিক্রিয়া। তাহলে অ্যানোড আর ক্যাথোডের বিক্রিয়াটা আমরা একটু দেখি। যে অ্যানোডের বিক্রিয়াটা যদি আমরা দেখি, যে অ্যানোডে একটা বিক্রিয়া হবে, ক্যাথোডে একটা বিক্রিয়া হবে। এখন যদি নরমালি প্রশ্ন করি যে অ্যানোডে কে যাবে, অ্যানোডটা কি ছিল? কার্বনের অ্যানোড, অ্যানোড হলো পজিটিভ। দ্রবণে কে আছে? পজিটিভ তো অবশ্যই নেগেটিভকে আকর্ষণ করবে, তাহলে দ্রবণের মধ্যে কি আছে? অক্সিজেন। তাহলে এই অক্সিজেনটা কোথায় যাবে? কার্বনের অ্যানোডে যাবে। তাইলে অক্সিজেন, এই অক্সিজেনের অবস্থা কিরকম এখন? যে অক্সিজেন মূলত হচ্ছে 3O2-। এখন যদি আমি বলি যে এই অক্সিজেনের অবস্থা কিরকম, যে এই অক্সিজেনটা হচ্ছে 6টা ইলেকট্রন নিয়ে বসে আছে। ভাইয়া আপনি বললেন যে হচ্ছে অক্সিজেন 2টা ইলেকট্রন নেয়, এখানে 6টা। এখানে অক্সিজেন আছে কয়টা? 3টা। একটা অক্সিজেন 2টা ইলেকট্রন নেয়, তাহলে 3টা অক্সিজেন কয়টা ইলেকট্রন নেবে? 6টা অবশ্যই। তাইলে এখন এই 6টা ইলেকট্রন নিয়ে বসে আছে। তো আহ, আমরা তড়িৎ বিশ্লেষণে এটা করে আসছি যে হচ্ছে অবশ্যই যে আয়ন গুলা থাকে, এগুলা চার্জ মুক্ত হওয়ার একটা চেষ্টা করে, অ্যানোড বা ক্যাথোডে গিয়ে চার্জ মুক্ত হওয়ার চেষ্টা করে। চার্জ মুক্ত যদি হয়, তাহলে চার্জ মুক্ত হওয়ার জন্য কি করতে হবে? এই যেহেতু 6টা ইলেকট্রন নিচে, তাহলে চার্জ মুক্ত হওয়ার জন্য কি করতে হবে? ইলেকট্রন ছেড়ে দিতে হবে। তাহলে যদি এই ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে কি দেখবো? যে 6টা ইলেকট্রন ছেড়ে দিবে। 6টা ইলেকট্রন ছেড়ে দেওয়ার পর অক্সিজেনটা মূলত কি ছিল? অক্সিজেনটা মূলত গ্যাস ছিল, তাহলে এখানে অক্সিজেন গ্যাস উৎপন্ন করবে। এটা এই পর্যন্ত কি শেষ? না, এটা শেষ না। এখানে দেখো অক্সিজেন 3টা ছিল, এখানে 2টা ছিল, তাহলে এখন কি হবে? এখানে মূলত সমতা করার জন্য যেটা প্রয়োজন হবে, সেটা আমাদেরকে বসায় দিতে হবে। এখানে যদি আমরা 3/2 বসাই, তাহলে মূলত হয়ে যাচ্ছে, এটা সমতা হয়ে যাচ্ছে। আমরা হিসাবগুলা কিভাবে করি? গুণ করে সংখ্যাগুলা হিসাব করি। তাহলে এখানে যদি গুণ করি, তাহলে লবের 2 হরের 2 কেটে যাবে, আবার এখানে থাকবে হচ্ছে 3টা, এই পাশে 3টা অক্সিজেন। এটা মূলত হচ্ছে আমাদের অ্যানোডের বিক্রিয়া। এটা অ্যানোডের বিক্রিয়া, অর্থাৎ আমরা হচ্ছে এই অ্যানোড অর্থাৎ এই দণ্ডের মধ্যে অক্সিজেন পাবো। যদিও এর পরবর্তীতে আরেকটু কাজ আছে এখানে, এটা আমি শেষে বলবো। যে এবার যদি আমি দেখি যে হচ্ছে আহ ক্যাথোডের বিক্রিয়াটা যদি আমরা একটু দেখি, যে ক্যাথোডে কি কি ঘটতেছে। ক্যাথোডে কে যাবে? ক্যাথোড যেহেতু এই অংশটা কি ঋণাত্মক, যে
ঋণাত্মক অংশ, তাহলে ঋণাত্মক অংশের কাছে কি যাবে? ধনাত্মক। তাহলে অ্যালুমিনিয়াম বাবাজি এখানে মূলত চলে যাবে। তাহলে অ্যালুমিনিয়ামের এখন আপাতত কি অবস্থা আছে যে 2 অ্যালুমিনিয়াম 3 প্লাস। এ মূলত কি করছে যে হচ্ছে অ্যালুমিনিয়াম হচ্ছে 3 দুগুণ 6টা ইলেকট্রন ছেড়ে দিছে। অ্যালুমিনিয়াম 3 দুগুণ 6টা ইলেকট্রন ছেড়ে দিছে। তাহলে 6টা ইলেকট্রন ছেড়ে দিয়ে চার্জ যুক্ত হইছে। তো চার্জ মুক্ত হওয়ার জন্য একে কি করতে হবে? যে 6টা ইলেকট্রন আবার রিসিভ করতে হবে। তাহলে এ মূলত 6টা ইলেকট্রন রিসিভ করবে। এ মূলত 6টা ইলেকট্রন রিসিভ করবে। 6টা ইলেকট্রন রিসিভ করার পরে এ কিসে পরিণত হয়ে যাবে? যেহেতু এটা একটা ধাতু, তো এটা মূলত টু অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামে পরিণত হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম যে হচ্ছে এই বক্সাইড থেকে অ্যালুমিনিয়ামকে কিভাবে আলাদা করতে হয়। অ্যালুমিনিয়াম আলাদা হয়ে গেছে, অ্যালুমিনিয়ামের সঙ্গে আর কেউ নাই। তাহলে আমরা কোথায় অ্যালুমিনিয়াম পাবো? এই যে নিচের দিকে, এই যে হচ্ছে এই অ্যালুমিনিয়াম যে আসলো কার্বন ক্যাথোডের কাছে, কার্বন ক্যাথোডের কাছে বা নিচের দিকে এটা ছিল কার্বন ক্যাথোড। এখন যদি আমরা প্লাগ ব্যবহার করি তাহলে নিচের দিকে যে ভারী হওয়ার জন্য আসিচ্ছে কিংবা হচ্ছে এটা ঋণাত্মক হওয়ার জন্য আসিচ্ছে, এই প্লাগ দিয়ে বের হয়ে চলে যাবে। এখন যদি দেখি বা বলি যে এখানে একটু কাজ ছিল, এটা অক্সিজেন আর হচ্ছে এখানে ছিল কে? কার্বনের অ্যানোড ব্যবহার করা হয়েছে। তাহলে কার্বনের অ্যানোড আর হচ্ছে অক্সিজেন, আমরা অক্সিজেন আর কার্বন দিয়ে মানে অনেক হচ্ছে কমন একটা যৌগ দেখি, তাই না? কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড। তাহলে কার্বনের কাছে যখন অক্সিজেনকে নিয়ে যাই রেখে দেওয়া হবে, তারা তো আর সুখে শান্তিতে থাকতে পারবে না, অবশ্যই পরস্পরের সঙ্গে বিক্রিয়া করবে। তো পরবর্তী বা সবার শেষের দিকে যে কাজটা হবে যে কার্বন এবং অক্সিজেন এরা মূলত আবার বিক্রিয়া করবে। কার্বন এবং অক্সিজেন মূলত বিক্রিয়া করবে শেষ পর্যায়ে, যে কার্বন আর অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে। আবার কার্বনের দুই দুই মোল কার্বন যদি আবার অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তাহলে কার্বন মনোক্সাইড উৎপন্ন করে। এই হইল অ্যালুমিনিয়াম নিষ্কাশন। অ্যালুমিনিয়াম নিষ্কাশনের যে পুরা বিষয়টা সেটা যদি আরেকবার আমি বলি, তাহলে বক্সাইট থেকে অ্যালুমিনিয়ামকে কিভাবে নিষ্কাশন করা হয় সেটার পদ্ধতি। প্রথম স্টেপে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করছি। সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করার ফলে আমাদের সোডিয়াম অ্যালুমিনেট উৎপন্ন হইলো। তারপরে পানি যোগ করলাম, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে তাপ দিলাম, এরপর অ্যালুমিনিয়াম অক্সাইড আসলো। এটা খুবই কঠিন পদার্থ, এর গলনাঙ্ক 2050 ডিগ্রি সেলসিয়াস। তো এত তাপমাত্রা পাওয়া সম্ভব নয়, এই জন্য এখানে আমি ক্রায়োলাইট যোগ করলাম, সোডিয়াম হেক্সাফ্লোরো অ্যালুমিনেট। ক্রায়োলাইট সহ অ্যালুমিনিয়াম অক্সাইডের মিশ্রণের যে মিশ্রণটা আছে সেটার গলন হয় 900 থেকে 950 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমি আবার বলছি যে এটা যে বিভিন্ন বই বিভিন্ন রকম দেওয়া আছে, যে 12 সালের বইগুলাতে দেওয়া আছে একটা, আবার হচ্ছে বর্তমান বা আমরা যেটা পড়াশোনা করে আসছি সেটাতে দেওয়া আছে আরেকটা। তো এটা গেল। তাহলে এই মিশ্রণটাকে আমরা হচ্ছে এর মধ্যে ফেলে দিব। এর মধ্যে ফেলে দিয়ে এই যে ব্যাটারি থেকে বা কোষ থেকে আমরা কি করব? তড়িৎ প্রডিউস করব, এর মধ্যে তড়িৎ প্রবাহ করব। তাহলে তড়িৎ প্রবাহ করলে তড়িৎ বিশ্লেষণের নিয়ম অনুযায়ী যে একটা পদার্থের দুইটা অংশ বিভক্ত হয়ে যায়, একটা প্লাস একটা মাইনাস। তো এই প্লাস মাইনাস এরপরে এগুলা অ্যানোড ক্যাথোডের বিক্রিয়া। তো এটা মনে হয় বুঝতে পারি। এটা বোঝার জন্য এখানে দুইটা অংশ খুবই গুরুত্বপূর্ণ, একটা হলো তড়িৎ বিশ্লেষণ, একটা হলো জারণ বিজারণ। এখানে কিন্তু অবশ্যই আমাদের জারণ বিজারণের সামগ্রিক বিক্রিয়াও কিন্তু আমাদের দেখানো যাবে। +6 -6 এটা কেটে দেওয়া যায়। তো যা হোক, এগুলো জারণ বিজারণের অংশ, এগুলো আমরা মাথা ব্যথা নাই আমাদের। তাহলে আমরা শুধুমাত্র আপাতত এটুকু বুঝবো যে সবকিছু হওয়ার পরেও কার্বন এবং অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে, অর্থাৎ এই দ্বন্দ্বের মধ্যে আমরা কার্বন ডাই অক্সাইড পাবো। আর হচ্ছে এখন যে প্রশ্ন বা পরীক্ষার প্রশ্নগুলো নিয়ে যদি একটু কথা বলি, তাহলে মূলত হচ্ছে আমাদের প্রশ্ন সচরাচর এরকম করা হয় যে বক্সাইড বা বক্সাইড থেকে আমরা কিভাবে অ্যালুমিনিয়ামকে আলাদা করব। এখান থেকে সচরাচর যেগুলা টেস্ট পেপার বা সবকিছুতে অ্যান্সারটা করে দেওয়া আছে যে সরাসরি এই যে এখান থেকে অ্যালুমিনিয়াম অক্সাইড থেকেই উত্তর করা আছে, অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে উত্তর করে দেওয়া আছে। যদি একদম সম্পূর্ণটা বলে যে বক্সাইড থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করতে হবে, তাহলে আমাদের পুরো জিনিসটা উপস্থাপন করতে হবে। আর যদি শুধুমাত্র বলে যে অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে কিভাবে অ্যালুমিনিয়ামকে নিষ্কাশন করা হয়, বা যদি বলে যে শুধুমাত্র প্রশ্নে উল্লেখ করা আছে যে অ্যালুমিনিয়ামের নিষ্কাশন পদ্ধতি বর্ণনা করো বা ব্যাখ্যা করো বা বিশ্লেষণ করো,
তাহলে যেহেতু অ্যালুমিনিয়ামের কথা উল্লেখ করেছে, বক্সাইটের কথা উল্লেখ করেনি, তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে সরাসরি আমরা যদি অ্যান্সার করি তাহলে আমরা মার্ক পাবো। অর্থাৎ যদি বলে যে অ্যালুমিনিয়াম নিষ্কাশন পদ্ধতি ব্যাখ্যা করো, এখান থেকে নিচের অংশটা লিখলে হয়ে যাবে। আর যদি বলে বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন দেখাও, তাহলে এইখান থেকে অ্যান্সার করতে হবে। এই ছিল মূলত আজকের অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন।